আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মুখ ও দাঁতের সুস্বাস্থ্য নিয়ে আলোচনামূলক অনুষ্ঠান সিগনেচার ডেন্টাল টক্সে। আজ আমাদের আলোচনার বিষয় আঁকাবাঁকা দাঁত। আমি ডক্টর শাহরিয়ার সৈকত এবং আলোচনার জন্য আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আঁকাবাঁকা দাঁতের চিকিৎসক অর্থোডন্টিস্ট ডক্টর সুকান্ত হালদার আকাশ। ধন্যবাদ সুকান্ত হালদার আকাশ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আঁকাবাঁকা দাঁত বা উঁচু দাঁত বা ফাঁকা দাঁত, এই সমস্যাটা যেগুলি অর্থোডন্টিকের আন্ডারে আমরা ফেলি অর্থোডন্টিক সেক্টরে, এই সমস্যাটার কারণটা কি? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। সাধারণত আঁকাবাঁকা দাঁত বা ফাঁকা দাঁত বা উঁচু দাঁত এই সবগুলোই চোয়াল এবং দাঁতের গঠনের মধ্যে তারতম্যের কারণে হয়ে থাকে। যখনই চোয়ালের গঠনের চেয়ে দাঁতের সাইজ বা আকৃতি বড় হয়, স্বাভাবিকভাবেই তারা এলোমেলোভাবে সবাই একসাথে ওঠার একটা টেন্ডেন্সি শো করে, যে কারণে আঁকাবাঁকা দাঁত হয়ে থাকে। আবার যদি আঁকাবাঁকাভাবে বা এলোমেলোভাবে না ওঠে, তারা সারিবদ্ধভাবে ওঠার টেন্ডেন্সি দেখায়, তখন দাঁত উঁচু হয়ে যায়। বিকজ যেহেতু চোয়ালের গঠন ছোট বা একটা নির্দিষ্ট সাইজ, তার চেয়ে দাঁতের গঠন যখন বড় হবে, স্বাভাবিকভাবেই তারা সারিবদ্ধভাবে বসার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখাবে, তো যে কারণেই দাঁত উঁচু হয়। তাছাড়া ফাঁকা হয় হচ্ছে যদি দাঁতের সাইজ ছোট হয়, স্বাভাবিকভাবেই তাদের মাঝখানে স্পেস চলে আসে এবং দাঁত ফাঁকা হয়ে যায়। এগুলো হচ্ছে ন্যাচারাল বা এনভায়রনমেন্টাল কজ। আর কিছু কজ আছে আমাদের নিজেদের অভ্যাসের কারণে হয়, যেমন আমরা যদি নির্দিষ্ট বয়সের পরেও আঙ্গুল মুখে দিই বা পেন্সিল কামড়াই, কলম কামড়াই, বা অনেকে ঠোঁট কামড়ায়, নখ কাটে দাঁত দিয়ে, এই সমস্যাগুলো যাদের থাকে তাদের ক্ষেত্রে দাঁত অভ্যাসগত সমস্যা থাকে, তাদের আঁকাবাঁকা হওয়ার সমস্যা বা টেন্ডেন্সি থেকে যায়। তাছাড়া অনেকে পোস্টারাল কারণে হয়, যে বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় একটা সাইড হয়তো বা কোনো কারণে চাপা থেকে গেছিল, বা অনেক সময় দেখা যায় যে ফরসেপ ডেলিভারির কারণে যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে বাচ্চার মাথাটা ধরে তারপরে ডেলিভারি করা হয়, সেইটার চাপের কারণে চোয়ালের গঠনের তারতম্য হয়ে যায়, বা জন্মের আগেই একটা ডিফর্মেশন তৈরি হয়, যে কারণে দাঁত আঁকাবাঁকা হয়ে উঠতে পারে। আচ্ছা, অভ্যাসগত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি তো আরেকটা কারণ আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আঁকাবাঁকা দাঁত হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রিটেইনড ডেসিডুয়াস এবং ডিলেইড এক্সফোলিয়েশন অফ টুথ। মানে হচ্ছে গিয়ে দুধ দাঁত যেগুলো, সেগুলো যদি আমরা ঠিক বয়সে না ফেলি, যদি পরিণত বয়সের আগেই ফেলে দিই, অনেক সময় বাবা মারা নিয়ে আসে যে বাচ্চার দাঁতে গর্ত হয়ে গেছে, দাঁতটা ফেলে দেন, কিন্তু দেখা যায় যে তার ওই দাঁত পড়ে গিয়ে যে দাঁতটা উঠবে, সেটা ওঠার কোনো বয়স হয় না, তো তখন ওই দাঁতটা আসলে গাইড হারিয়ে ফেলে এবং আঁকাবাঁকা হয়ে ওঠার টেন্ডেন্সি দেখায়। আবার অনেক সময় দেখা যায় যে দাঁত পড়ার বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও বাবা মা নিয়ে আসতেছে না, বাচ্চা দাঁত ফেলতে ভয় পায় এই জন্য, তো তখনও তার নিচের দাঁতটা যেহেতু ওই বয়সে ঠিকঠাক মতো উঠলো না, আলটিমেটলি এর পরবর্তীতে সাইড থেকে ওঠার ট্রাই করবে এবং বাঁকা হয়ে উঠবে। আচ্ছা, এগুলি প্রতিকার কি? তো আমরা অনেকগুলো কারণ দেখলাম, যে কারণগুলো আসলে আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি। তো যে কারণগুলোই আমরা অ্যাভয়েড করতে পারি, সেই কারণগুলো অ্যাভয়েড করার মাধ্যমে আমরা একটা সমস্যাকে প্রতিকার করতে পারি। তো আলটিমেটলি আমরা যদি ওই নির্দিষ্ট বয়সের পরে বাচ্চার মুখে আঙ্গুল দেওয়া বা কলম কামড়ানো, এই অভ্যাসগুলোকে যদি সতর্ক থাকতে পারি, কিংবা হচ্ছে এই যে বয়সে তার দাঁত পড়ার কথা সেই বয়সে যদি তার দাঁত ফেলি, যে বয়সে পড়ার কথা না সেই বয়সে যদি তার দাঁতটাকে প্রিজার্ভ করা যায় পড়ার বয়স পর্যন্ত, সেটা পালভেক্টমির মাধ্যমে হোক বা রুট ক্যানালের মাধ্যমে হোক, এই কাজগুলো করলেই কিন্তু আমরা ম্যাক্সিমাম সমস্যাগুলোকে অ্যাভয়েড করতে পারি। কিন্তু তারপরেও কিছু বিষয় আছে, যে বাচ্চার চোয়ালের গঠন ছোট হয়েছে, এখানে তো আমাদের কোনো হাত নেই, বা বাচ্চার দাঁতগুলো বড় হয়েছে, এখানে আমাদের কোনো হাত নেই, তো এইগুলোর ক্ষেত্রে তাকে অবশ্যই অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে কারেকশন করতে হবে। তাহলে আমরা চিকিৎসায় চলে আসি, কি কি ট্রিটমেন্ট আছে? আচ্ছা, ট্রিটমেন্টের আসলে অনেকগুলো স্কোপ আছে। যেমন হচ্ছে প্রতিকারের একটা বিষয় বললাম, এটাও কিন্তু এক ধরনের ট্রিটমেন্টই বলা যায়। তাছাড়া তার যখন গ্রোয়িং এজ, সাধারণত একটা বাচ্চার 6-7 বছর বয়স হচ্ছে তার গ্রোয়িং এজ, এই বয়সে তার চোয়ালের গঠন বাড়তে থাকে আস্তে আস্তে। তো সেই বয়সে যদি চোয়াল ঠিকমতো না বাড়ে, তাহলে মায়োফাংশনাল এবং অর্থোপেডিক অ্যাপ্লায়েন্স নামে কিছু ডিভাইস আছে, যেগুলো ব্যবহার করে আমরা তার চোয়ালের গঠনকে নির্দিষ্ট দিকে প্রসারিত করতে পারি। তাতে করে তার দাঁত ওঠার জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয় এবং আঁকাবাঁকার সমস্যাটা দাঁত ওঠার আগেই প্রিভেন্ট করা যায়। তারপরে কিছু ব্রেসেস
চিকিৎসার ব্যাপার আছে, যেগুলো তার দাঁত অলরেডি আঁকাবাঁকা হয়ে গিয়েছে, ব্রেসেস চিকিৎসার মাধ্যমে আমরা আঁকাবাঁকা দাঁতকে কারেকশন করতে পারি। এবং ব্রেসেস চিকিৎসা ছাড়াও এখন মডার্ন আরও কিছু ডিভাইস চলে এসেছে, যেমন ক্লিয়ার অ্যালাইনার বা ইনভিজিলাইন যেটাকে বলে। ইনভিজিলাইন হচ্ছে কোম্পানির নাম, ক্লিয়ার অ্যালাইনার হচ্ছে ওই ডিভাইসটার নাম। তো ক্লিয়ার অ্যালাইনারের মাধ্যমে কম্পিউটারাইজড মেথডে তার দাঁতের 3D স্ক্যান করে সেখান থেকে ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমে তার যে ডিভাইসগুলো লাগবে চিকিৎসার জন্য, সেই ডিভাইসগুলো আমরা 3D প্রিন্টারের মাধ্যমে তৈরি করে তারপরে তার পেশেন্টকে দিতে পারি, এবং পেশেন্ট ইজিলি এটা নিজেই ব্যবহার করতে পারে। তো এখন আসলে আরও অনেক মডার্ন অ্যাডভান্সমেন্ট চলে আসছে দেখতে দিন। তো এভাবে আমরা অর্থনৈতিক চিকিৎসা করতে পারি। আচ্ছা, ব্রেসেস এবং ক্লিয়ার আইনার এই দুটার মধ্যে একটা ট্রিটমেন্টের সফলতার রেট কেমন? সফলতার রেট আসলে ক্লিয়ার অ্যালাইনার একটা নতুন টেকনোলজি, এখনও সব ধরনের কেসের জন্য আমরা ক্লিয়ার অ্যালাইনার সাজেস্ট করি না। এবং ব্রেসেস চিকিৎসাও আসলে বিভিন্ন ধরনের ব্রেসেস আছে, কোনোটা আছে মেটালিক ব্রেস, কোনোটা সিরামিক ব্রেস, কোনোটা হচ্ছে প্লাস্টিক ব্রেস, বা কোনোটা আছে হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ব্রেস। তো এই জিনিসগুলো কোনটা কার ক্ষেত্রে লাগবে সেইটা একটা কেস টু কেস ভ্যারি করে। এই কারণে যদি আমরা ব্রেসেসের কথাও বলি, এটাও নির্দিষ্ট কারোর জন্য যে হবি এরকম না, আবার ক্লিয়ার অ্যালাইনারও যে নির্দিষ্ট কোনো কেসে হবি এরকম না। এটা আসলে ইভ্যালুয়েশনের উপর নির্ভর করে, এবং এটা ইভ্যালুয়েশন করতে পারেন একমাত্র একজন অর্থোডন্টিস্ট বা অর্থোডন্টিক্স বিষয় বিশেষজ্ঞ একজন ডাক্তার। তো তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমেই কোন ডিভাইসটা কোন বয়সে কার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। অনেকের ধারণা হচ্ছে হলো অর্থনৈতিক চিকিৎসা একটা ব্যয়বহুল চিকিৎসা, তো কেন এটা ব্যয়বহুল? আচ্ছা, অর্থোডন্টিক চিকিৎসা ব্যয়বহুল তার কয়েকটা কারণ আছে। এক নম্বর হচ্ছে তার চিকিৎসাটা কতটুকু জটিল এবং সময় সাপেক্ষ। 2 নম্বর হচ্ছে তার চিকিৎসার ক্ষেত্রে কোন ডিভাইসগুলো ব্যবহার করা হচ্ছে, তার বয়স এবং তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তার আশেপাশের এনভায়রনমেন্টাল বহু বিষয়গুলোর উপরে আসলে এই চিকিৎসার খরচটা নির্ভর করে। যেমন ধরেন, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে বাংলাদেশে যে কেসগুলো পাওয়া যায় এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যেতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগে। তো 1.5 বছরে একটা পেশেন্টের প্রায় 27 থেকে 28টা ভিজিট হয়। তো এতগুলো ভিজিট যখন হয়, স্বাভাবিকভাবে প্রত্যেকটা ভিজিটে তার কিছু নতুন ডিভাইস দিতে হচ্ছে, আগের ডিভাইস চেঞ্জ করতে হচ্ছে, বা ডাক্তারের কিছু নির্দিষ্ট টেকনিক এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে, বা হচ্ছে তার জন্য কিছু সময় বা হচ্ছে জিনিসপত্রের জন্য কিছু খরচাপাতি এখানে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটা ট্রিটমেন্ট আসলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একদম 1 থেকে 1.5 বছরের চিকিৎসা কন্টিনিউয়াস চলতে থাকবে। তো সেখানে অনেক কিছু লাগতে পারে, অনেক ধরনের চেঞ্জ আসতে পারে, ঠিক আছে? তো এটা তো আসলে শুধু বাংলাদেশে না, এটা তো বিশ্বের সব দেশে এই চিকিৎসাটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তো এটা আসলে সময়টার উপরেই মেইনলি এটার খরচটা নির্ভর করে থাকে। আচ্ছা, অর্থনৈতিক চিকিৎসা কি শুধুই একটি সৌন্দর্যবর্ধক চিকিৎসা, নাকি এর অন্য কোনো তাৎপর্য আছে? এটা কখনোই শুধুমাত্র সৌন্দর্যের কথা ভেবে অর্থনৈতিক চিকিৎসা করব আমরা, এটা ম্যাটার করে না। অবশ্যই সৌন্দর্য একটা ফ্যাক্ট, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গিয়ে যে তার কনফিডেন্স নির্ভর করে হচ্ছে তার সৌন্দর্য, তার কথা বলার স্টাইল, তার লাইফস্টাইল, তার খাবার খাওয়ার যে ক্যাপাবিলিটি, সব কিছুর উপরে। এবং আপনি চিন্তা করেন যে আপনার ধরেন আঁকাবাঁকা দাঁত, সো আপনার যে দাঁতটা যেখানে কামড় দেওয়ার কথা সেখানে কামড় দিতে পারছে না। তো আপনি স্বাভাবিকভাবে একটা খাবার যখন খাচ্ছেন, আপনি ঠিকঠাক মতো চিবিয়ে খেতে পারতেছেন, আপনার ডাইজেশনের সমস্যা হবে, নিউট্রিশনের সমস্যা হবে, আপনার আইবিএস এর প্রবলেম ডেভেলপ করতে পারে, এবং আরো অনেক কিছু। তো একটা মানুষের ওই দাঁতের কারণে কিন্তু তোর লাইফস্টাইলটা, আঁকাবাঁকা দাঁতের কারণে হাইজিন মেইনটেইনে অনেক কষ্ট হয়, হাইজিন মেইনটেইনে কষ্ট হচ্ছে, তার দাঁত অপরিষ্কার থাকতেছে, ক্যারিজ হচ্ছে, দাঁতের মাড়িতে সমস্যা হচ্ছে, মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, তার আশেপাশে একটা মানুষ এসে কথা বলতে সংকোচ বোধ করছে। হ্যাঁ, এটা একটা বিশাল বিষয়, কারণ আপনার যারা আঁকাবাঁকা দাঁত থাকে ঠিকমতো হাসতে পারে না, তারা অনেকে দেখা যায় মুখে হাত দিয়ে হাসে, সাইফিল করে। এই ধরনের ক্ষেত্রে তাদের কনফিডেন্স লেভেল একদম নেমে যায়, কর্মজীবনে তাদের একটা, যার কারণে অর্থনৈতিক চিকিৎসায় অনেক সময় বলা হয় লাইফ চেঞ্জিং একটা ট্রিটমেন্ট, লাইফ চেঞ্জিং। এবং এই সব কিছু মিলেই তার কনফিডেন্সটাকে যেন আমরা বুস্ট করতে পারি, এটাই হচ্ছে এই চিকিৎসাটার মূল উদ্দেশ্য। ধন্যবাদ সুকান্ত, আঁকাবাঁকা দাঁত নিয়ে আমাদেরকে এত সুন্দর করে একটা ধারণা দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা আঁকাবাঁকা দাঁত সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন আজকে, এবং তারা এবং তাদের আত্মীয় স্বজনদের যে ইভ্যালুয়েশন নিজের মুখের এবং দন্ত নিয়ে, তারা নিজেরা এটা অনেকটা বুঝতে পারবেন যে আমাদের আসলে দরকার কি দরকার না।
এবং দরকার হলেও কতটুকু দরকার, কেন দরকার? আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ যেমন আমরা এখন যেরকম বলি যে সকালে এবং রাত্রে 2 বেলা ব্রাশ করতে হবে, মাউথ ওয়াশ করতে হবে, ফ্লস ব্যবহার করতে হবে, এই জিনিসগুলোর মতোই এই জিনিসগুলো যেমন এখন ঘরে ঘরে প্র্যাকটিস হচ্ছে, ঠিক একইভাবে বাচ্চার দাঁত যেন আঁকাবাঁকা না হতে পারে সেটার জন্য কি করণীয়, কিভাবে কোন সময় তার দুধ দাঁতগুলো ফেলতে হবে, কখন তার অর্থোডন্টিস্টের কাছে ভিজিট করতে হবে, এই জিনিসগুলোও যেন মানুষের ঘরে ঘরে একটা সচেতনতার প্র্যাকটিস হয়, এই জিনিসটাই এখন আমাদের সবচেয়ে বেশি এক্সপেকটেশন। এটাই বুস্ট আপ করতে হবে। ধন্যবাদ সুকান্ত। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আঁকাপাকা দাঁত নিয়ে আজকে এই পর্যন্তই। শীঘ্রই হাজির হব অন্য কোনো মুখ ও দন্ত বিষয়ক সমস্যার সমাধানমূলক আলোচনা নিয়ে সিগনেচার ডেন্টাল টক্স অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।